বছর ধরে ভূত এফএমের সাথে আছি। ক্লাস 5 থেকে শুরু করে এখন আমি দ্বাদশ শ্রেণীতে আপনার শো শুনি সবসময়। মাঝে ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ায় বেশ মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আবারও শুরু হলো ভূত.com। রেগুলার শুনলেও কখনো নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করা হয়নি। আজ আমি শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ছোট ছোট ঘটনা এবং স্বপ্ন, যেগুলোর উত্তর আমি আজও পাইনি। তাই বেশি কথা না বলে আমার পরিচয় দিয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। লেখায় সকল ভুল ত্রুটির জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তন্নি, পড়াশোনা করছি বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে। ঠিকানা তিনি বলেছেন প্রকাশের দরকার নেই, আমি প্রকাশ করলাম না। ঘটনা 1। আমার বয়স 4 বছর থাকাকালীন আমার মা আমাদের গ্রামের বাড়ি ছেড়ে আমাদের নানু বাড়ি বরিশাল শহরে চলে আসেন। এর অন্যতম কারণ ছিল গ্রামে ঠিকমতো স্কুল বা পড়াশোনার উন্নত ব্যবস্থা না থাকা। এর আগে আমি বলে রাখি, আমরা 3 ভাই বোন, আমি মেজো, আমার বড় বোন এবং আমার ছোট ভাই। আমরা যেখানে থাকতাম তার কিছুটা সামনে ছিল খাবার পানির টিউবওয়েল, অর্থাৎ খাবার পানি আনতে হলে আমাদের 2 মিনিট এগিয়ে বাসার সামনে কিছুটা বন জঙ্গলে ঘেরা জায়গায় গিয়ে পানি আনতে হতো। এভাবে একদিন সন্ধ্যা হবে এমন একটা মুহূর্তে আম্মু আমাকে নিয়ে পানি আনতে যান। আমি সম্ভবত তখন ক্লাস 3-তে পড়ি। আম্মু সাধারণভাবেই আমাকে পাশে দাঁড় করিয়ে টিউবওয়েল থেকে পানি তুলছিলেন। আগেই বলেছি, জায়গাটা একটু বন জঙ্গলে ঘেরা ছিল। কলের সামনেই একটা পুরনো বড়ই গাছ ছিল, যেটায় 12 মাস বড়ই হতো। আমি নিচে বসে বসে বড়ই কুড়াচ্ছিলাম। হঠাৎ মাটি থেকে একটি বড়ই তুলে সামনে তাকাতেই যা দেখি তা হয়তো আমি সারা জীবন স্পষ্ট মনে রাখবো। দেখলাম সাদা জুব্বা পরা একজন দাঁড়িওয়ালা লোক মাটি থেকে 2-3 ইঞ্চি উপরে ভেসে ভেসে যাচ্ছেন, এবং লোকটা এত স্বচ্ছ দেখতে মনে হচ্ছিল পানির মতন। তার ভেতর থেকে অপর পাশের সবকিছু দেখা যাচ্ছিল। আমার দিকে লোকটি একবারও তাকায়নি। মনে হচ্ছিল পাশ থেকে কেউ হেঁটে যাচ্ছে আর আমি তাকিয়ে দেখছি। এমনভাবে তাকিয়েছিলাম যে চোখের পলক ফেলতেই 1 নিমিষেই লোকটি গায়েব হয়ে গেল। আর খুঁজে পেলাম না। আম্মুরও পানি উঠানো শেষ হলো। তখন আম্মুকে কিছু না বলে বাসায় চলে আসলাম, কিন্তু সবাইকে পরে বিষয়টি বললে বিষয়টি নিয়ে সবাই খুব হাসাহাসি করে এবং ভুল বলে উড়িয়ে দেয়। কিন্তু আমার তখন এসব সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তাহলে আমি কেন হঠাৎ সব দেখব, তাও বাস্তবে চোখের সামনে? সবকিছু এত ভুল হয় কিভাবে? আজও আমি জানি না উনি কে ছিলেন। স্বপ্ন 1। আমি কেন জানি অনেকে বাজে স্বপ্ন দেখি সব সময়। বলা যায় আমার সব স্বপ্ন একটি কালো অবয়বকে নিয়ে। আমি বেশ সাহসী প্রকৃতির একটা মেয়ে। আমার এসব বিষয়ে একটু কমই ভয় লাগে। এভাবে একদিন স্বপ্নে দেখছি একটা কালো ছায়া আমাকে একটা গাছের সাথে বেঁধে রেখেছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা গাছের সাথে আমি বাঁধা। কালো ছায়াটা আমার সামনে খুব জোরে জোরে চিৎকার করছে আর আমাকে কেন্দ্র করে ঘুরছে। আমাকে ধরার খুব চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি জোরে জোরে সূরা আরবি হরফ উচ্চারণ করার চেষ্টা করছি। অনেক চেষ্টার পর আরবি উচ্চারণ করতেই ছায়াটা আমার সামনে থেকে চলে যায় আর আমার ঘুম ভেঙে যায়। আর আমি উঠে দেখি আমার হাত পা পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ বসে থেকে বাজে স্বপ্ন ভেবে আমি আবার ঘুমিয়ে পড়ি। সব স্বপ্নেই আমি স্পষ্টভাবে বুঝতে পারি সে আমাকে ধরতে বা ক্ষতি করতে চায়, কিন্তু কোনো একটা বাধার জন্য সে আমাকে কখনো স্পর্শ করতে পারে না। ঘটনা 2। অনেক দিন একই স্বপ্ন দেখতে দেখতে আমি তেমন আর বিষয়গুলোকে পাত্তা দেই না। বাসায় বললেও সবাই মনের ভুল ভেবে উড়িয়ে দেয়। বাসায় আর বলা হয় না, আমি একাই ঘুমাই। এভাবে একদিন রাত সম্ভবত 1টা, আমি শুয়ে আছি আর আমার ফোন ঘাঁটছি। হঠাৎ মনে হলো আমার মাথার কাছে কেউ একটা হাত রেখেছে। আমি হঠাৎ উঠে ফোনের লাইট অন করে দেখি কিছু নেই। কিছুক্ষণ পর মনে হলো মশারি ধরে কেউ টান দিচ্ছে, কিন্তু এবারও কিছু পেলাম না।
তখন আমি ফোন রেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এবং সেদিন রাতে আর তেমন কিছু হয় না আমার সাথে। এভাবে বেশ কিছুদিন চলার পর আম্মুকে এবার বেশ কড়া গলায় বললাম হুজুরের কাছে যাব। আম্মুও ব্যাপারটা এবার গুরুত্ব সহকারে নিলেন আর পরদিন বেশ ভোরে এক হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুরকে আমি তেমন কিছুই বলিনি, আম্মুও বলেননি, শুধু বলেন একটা শরীর বন্ধ করার তাবিজ দিতে। হুজুরও একটি তাবিজ দেন, তবে তাবিজের ওপর যে শক্ত আবরণটা থাকে সেটা ছাড়া, অর্থাৎ শুধু কাগজের তাবিজটা দিয়ে বলেন, দেখো মা, আমার কাছে তো মাদুলি শেষ হয়ে গেছে, তুমি একটা মাদুলি কিনে তাবিজটা লাগিয়ে নিও। আমাদের আঞ্চলিক ভাষায় তাবিজের শক্ত আবরণকে মাদুলি বলে। আমি হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে চলে আসি আর খুব আশ্চর্যজনকভাবে আমার এত ঘুম পাচ্ছিল সারা রাস্তা জুড়ে যে আমি বাসায় এসে তাবিজটা হাতে নিয়েই তাড়াহুড়ো করে ঘুমিয়ে পড়ি। খুব অস্বাভাবিক লাগলেও এটাই সত্যি, আর এর ফলস্বরূপ আমি ঘুম থেকে উঠে তাবিজটা আর খুঁজে পাই না। অনেক খোঁজাখুঁজির পর যখন ওটা পাই না, আম্মুকে আর কিছুই জানাই না, কারণ আম্মু জানার পর অনেক বকাঝকার রাগ করবেন, এটা ভেবে আমি চুপ থাকি। ঘটনা 3। আমার আম্মুর বান্ধবী রুনা আন্টি, এটি ছদ্মনাম। তার বিয়ের অনেক বছর হলেও কোনো সন্তান হচ্ছিল না। এই নিয়ে নানান ডাক্তার দেখানো সহ নানা কবিরাজ আরো অনেক কিছু দেখিয়েছেন, লাভ হয় না। এভাবে এক মহিলার খোঁজ পান যিনি এ ব্যাপারে তাদের সাহায্য করতে পারবেন। ওই মহিলার বাড়ি বরিশালের স্বরূপকাঠির কোনো একটি জায়গায়, আমি নামটা বলতে চাচ্ছি না। স্বরূপকাঠি বরিশালের অন্যতম জনপ্রিয় একটি জায়গা পেয়ারা বাগানের জন্য। আমরা সবাই মিলে ঠিক করি পেয়ারা বাগান ঘোরাঘুরির পাশাপাশি ওই মহিলার সাথেও দেখা করে আসব। যেই ভাবা সেই কাজ, আমরা সবাই দিন ঠিক করে রওনা দেই। এর আগে বলে রাখি, আমার খালামণির বাসাও স্বরূপকাঠি, আর ওই মহিলার খোঁজ আমার খালামণিই দিয়েছিলেন। এভাবে পেয়ারা বাগান ঘোরার পর খালামণির বাসায় আমরা সবাই যাই। যাওয়ার কিছুক্ষণ পর মহিলাটি আসেন, কোনো কথা ছাড়াই আমাদের সামনে বসেন। বিড়বিড় করে কিছু একটা পরে নিজের শাড়ির ঘোমটা দিয়ে মুখ ঢেকে দুলতে থাকেন, আর কিছু একটা পড়তে থাকেন ফিসফিস করে। এভাবে 2-3 মিনিট দোলার পর সামনে গিয়ে রোগীকে অর্থাৎ আন্টিকে বসতে বলেন। আন্টি বসার পর আন্টির নামে সব তথ্য উনি দিতে থাকেন, যেটা আসলেই অবাক করা ছিল। কিন্তু আন্টির কোনো সমস্যা নেই বলে ভালো ডাক্তার দেখাতে বলেন মহিলাটি। এরপর আম্মু আমাকে বসতে বলেন আর আমিও বসে পড়ি। তখন মহিলাটি বলেন, আছে, খারাপ জিনিস আছে, ধরতে চায় তোকে, ক্ষতি করতে চায় কিন্তু পারবে না, কখনো পারবে না, কারণ ভালো জিনিসও আছে। উনি জিন এমন ধরনের কোনো শব্দ উচ্চারণ না করে জিনিস বলেছিলেন, যেটা কিছুটা অস্পষ্ট ছিল আমার কাছে, তাই আমি ওনার কথা তেমন একটা গুরুত্ব দেইনি। আন্দাজে বলেছে এটাই আমি ধরে নেই। তবে কিছুদিন এই বিষয়টি নিয়ে ভেবে আমি দেখলাম, আসলে নিজেকে প্রশ্ন করলাম, উনি তো আমাকে চেনেন না কোনোভাবেই, এত আন্দাজে কিভাবে বলতে পারেন আর এত নির্দিষ্ট তথ্য বা কিভাবে দিতে পারেন। এরপর আর এগুলো নিয়ে তেমন কিছু ভাবা হয় না, তেমন একটা সমস্যাও হয় না। স্বপ্ন 2। এসবের পর আমি মাসে সপ্তাহে ওই অবয়বটাকে দেখতাম স্বপ্নে। কখনো কখনো স্বপ্নগুলো হতো ভয়ঙ্কর, কখনো কখনো মনেও থাকতো না। এভাবেই স্বাভাবিক পর্যায়ে সবকিছু চলছিল বা চলছে। তবে আরেকদিন রাতে দেখি এক হাড় হিম করা স্বপ্ন। আমি কোনো এক জায়গায় এসেছি, তবে জায়গাটা আমার চেনা না। চারপাশে গাছপালা আর ধান ক্ষেতের মতো একটা জায়গা। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে যেমন চারপাশ অন্ধকার হয়ে যায়, সব দেখা যায় ঠিক তেমন একটা পরিবেশ। কোথাও কেউ নেই, চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা। হঠাৎ শুনতে পাচ্ছি একটা বাচ্চার কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ ধরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি 5-6 মাসের একটা বাচ্চা কান্না করছে। আমি বাচ্চাটাকে কোলে নিতে দেখি সামনে একটা বড় গাছ, আর গাছের নিচে আমার আম্মু
আর আপু বসা। নামাজের রুকুতে যেভাবে আমরা বসি ঠিক সেভাবে, তবে তাদের চেহারা দেখা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে বসে আছে। আমি তখন বললাম, বাচ্চাটা এত কান্না করছে, তোমরা একটু কোলে নাও। এটা বলতে বলতে আমি তাদের দুজনের মাঝখানে এসে পড়ি। বসার পর আমি বুঝতে পারলাম এরা আমার আম্মু বা আপু নন। তৎক্ষণাৎ আমি উঠে আসার চেষ্টা করলাম, আর এই চেষ্টা করার সাথে সাথেই আম্মুর মতো অবয়বটা আমার চুল টেনে ধরে, আর আপুর মতো অবয়বটা আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে চিৎকার করতে থাকে। আমি জোরে জোরে স্পষ্টভাবে সূরা ফালাক নাস পড়ে বাচ্চাটার গায়ে ফু দিতেই অবয়ব দুটো গায়েব হয়ে যায়, আর আমার ঘুম ভেঙে যায়। আমি নড়তে পারছি না ভয়ে, এমন একটা অবস্থা। উঠে দেখি 4টার কাছাকাছি সময়। কিছুক্ষণ বসে থেকে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। এভাবেই আমি প্রতিনিয়ত একই স্বপ্ন দেখতে থাকি, তবে সামনাসামনি কোনো কিছু দেখি না, আর কোনো ক্ষতিও আমার হয়নি। তবে অস্বাভাবিকভাবে আমার চোখের নিচে কালো দাগ, সবকিছু ভুলে যাওয়া, বিনা কারণে কান্না বা মন খারাপ থাকা, এগুলো আমাকে ভয়ঙ্করভাবে ঘিরে ধরেছে। জানি না কেন এগুলো হয়, তবে আমার জন্য সবাই দোয়া করবেন যেন সবকিছু ঠিক হয়ে যায়। এগুলো ছাড়াও আমার সাথে আরো ছোট বড় নানান রকমের ঘটনা আছে, ঘটে থাকে যেগুলো। ভয়ানক স্বপ্ন আমি প্রায়ই দেখে থাকি, তার সব ঘটনা একদিন লিখে পাঠাবো না হয়। যদি এই ঘটনা সবার কাছে ভালো লাগে তাহলে আবারও পাঠাবো। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি বলবো যে যারা আসলেই চান যে তিনি আরো ঘটনা পাঠান, তারা দয়া করে একটু কমেন্ট সেকশনে লিখবেন যে আপনারা এই ধরনের ঘটনা বা তার ঘটনা আরো চান, তাহলে উনি জেনে যাবেন। আর ওই যে বললাম লাইক আর শেয়ার ব্যাপারটা, সেটা যদি করেন তাহলে তো কথাই নেই। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় রাসেল ভাই, আমার সালাম গ্রহণ করবেন। আমি সিয়াম, আপনার লাখো ভক্তের একজন। বর্তমানে সেন্ট গ্রেগরিস কলেজে পড়ছি। আমার বাড়ি বগুড়া জেলার ধূপচাচিয়া এলাকায়। ঘটনাটি সেখানেই ঘটেছে। 3 বছর হলেও ভাবছি ঘটনাটি পাঠাবো, কিন্তু পর্যাপ্ত তথ্য সংগ্রহ ও কর্তৃপক্ষের অনুমতি নিতে বেশ কিছুটা সময় লেগে যায়। যদি ভালো লাগে পড়ে শোনালে খুশি হব। আমি পড়ছি ঘটনাটি। 3 বছর ধরে আপনি যে ঘটনাটির পেছনে লেগে আছেন এবং আমাদের পাঠিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। মূল ঘটনাটা একটা জমি নিয়ে। প্রায় 10-12 বিঘা জমি হবে, মেইন উপজেলা শহরের ভেতরেই। জমিটার ভেতরে 2টা পুকুর এবং একটা ছোট জলাশয় আছে। অনেক ছোট বড় গাছ এবং বাঁশ ঝাড় আছে। পুকুরের পাড় দিয়ে এখনো অনেক ঝোপঝাড়। মানুষ যাতায়াত করে না বললেই চলে, কিন্তু জমির মালিক অজানা কারণে অনেক বছর যাবৎ জমিটি ফেলে রেখেছেন। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছিলাম 2টা পুকুরের একটাতে বড় মাছের চাষ করা হয়, অন্যটাতে ছোট। কখনো বড় মাছের পুকুর থেকে মাছ ধরতে দেখিনি, কিন্তু প্রতি বছর সেখানে বড় মাছ ছাড়া হয়। আমার বাসার পাশে হওয়ায় আমি মাঝে মাঝে বড়শি ফেলে মাছ ধরতাম। বড় মাছের পুকুরে বড়শি ফেললে আমার বাবা বকা দিত, আমি কারো কথা শুনতাম না।
2016 সালে এমনি একদিন দুপুরবেলা লুকিয়ে বড়শি ফেলেছি। একটা মাছ ধরার পর দেখি পুকুরের মাঝখানে ঘূর্ণিঝড়ের মতো পানি ঘুরছে। আমি অনেক ভয় পেয়ে যাই এবং বাসায় আসার জন্য দৌড় দেই। মনে হলো কেউ আমার পা ধরে পানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। বলে রাখা ভালো, পুকুরের সাথে লাগানো একটি মসজিদ এবং আমাদের বাসা। আমি তখন শব্দ শুনে খেয়াল করলাম মসজিদের ছাদ থেকে ভারী একটা কিছু পুকুরে পড়ল। সাথে সাথে আমার পা মুক্ত হয়ে গেল এবং আমি বাসায় চলে আসলাম। বাসার সবাইকে জানালাম। সবাই মুখে বলল, বাবা, তোমার মনের ভুল, কিন্তু চাপা ভয় সবাইকে ছেয়ে গেল। এরপর আমার সাথে কখনোই কিছু হয়নি। আমি ভাবতে শুরু করেছিলাম সত্যি হয়তো আমার মনের ভুল, হয়তো গাছের শিকড় আটকে গিয়েছিল পায়ে। 2020 সালে লকডাউনে আমরা সব ভাই, চাচা, বাবা একসাথে বাসায় নামাজ পড়তাম এবং নামাজ শেষে গল্প করতাম। কথা প্রসঙ্গে আমার চাচা বলল, আক্কাস ভাইয়ের বড় ছেলে নতুন বাসা করছে। কথাটা শুনে আমার বাবা বলল, আবার সেই সমস্যা দেখা দেবে। এই কথা শোনার পর আমি কৌতূহলী হয়ে উঠলাম। আমি পরে এক সময় আমার চাচার কাছ থেকে মূল ঘটনা শুনলাম। চাচা যেভাবে বলেছেন এবং আক্কাস চাচার ছেলের থেকে নেয়া তথ্য মিলিয়ে আমি বলার চেষ্টা করছি। 2002 সালে আক্কাস ভাই বাড়ি করবে ওই জায়গায়, একদম রাস্তার পাশে। বাড়ি করার কাজ শুরু হয়ে গেছে। বাড়ির ভিত খোঁড়া হয়, কিন্তু পরদিন দেখা যায় সেই ভিত ভরাট করা। প্রথমবার সবাই ধারণা করলো যে কেউ শত্রুতা করে এমনটা করেছে। তৃতীয় দিন এমনটা হওয়ায় তিনি বুঝতে পারেন এটা সাধারণ কিছু নয়। বিভিন্ন জায়গায় হুজুর কবিরাজকে আসতে বলেন। প্রথমে তারা আসতে চায়, কিন্তু পরদিন আর আসে না। সবাই বলে এর সমাধান কেউ করতে পারবে না। এভাবে 2 মাস পার হয়ে যায়। এরপর উত্তরবঙ্গের অনেক বড় একজন পীর এই সমস্যা শুনতে আসতে চান। নির্দিষ্ট দিনে তিনি আসেন এবং একটা জায়নামাজ এবং 2 কেজি বাতাসা নিয়ে আসতে বলেন। জায়নামাজে 10 মিনিট বসে থাকার পর তিনি বলেন, 2-3 হাজার বছর থেকে এই জায়গায় অনেক জিন পরিবার বসবাস করছে। কয়েক লক্ষ জিনের বাস এখানে। অনেক খারাপ জিন এখানে রয়েছে। তারা কখনোই চায় না তাদের মহল্লায় কোনো মানুষ বাড়ি করুক, তাদের বাচ্চারা খেলাধুলা করুক, এখানে মানুষের আনাগোনা হোক। এটা তাদের পছন্দ না। তিনি আরও বলেন, খারাপ মানুষের থেকে যেমন ভালো মানুষ রক্ষা করে, তেমনি খারাপ জিনের কাছ থেকে ওই মসজিদের ভালো জিনগুলো রক্ষা করে। সেজন্য কোনোদিন এরা কারো ক্ষতি করতে পারে না। এরপর পীর সাহেব একটা অন্ধকার রুমে জিনদের সাথে সমাধানমূলক আলোচনায় বসেন এবং বলেন জিনেরা কয়েকটা শর্তে রাজি হয়েছে। এই বাসার বাইরে অন্য কোনো স্থাপনা করা যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2টা পুকুরের একটায় বড় মাছ এবং অন্যটায় ছোট মাছের চাষ করতে হবে। বড় মাছ জিনেরা খাবে এবং ছোট পুকুরের মাছ কয়েক গুণ বৃদ্ধি করে দেবে। বড় আম গাছ কাটা যাবে না। এছাড়া সব গাছ কেটে ফেললেও কোনো সমস্যা নেই। কোনো জিন কখনোই কারো সমস্যা করবে না। আক্কাস এই শর্তে রাজি হয়ে যান। এরপর হুজুর দোয়া করে বাতাসা সবাইকে দিয়ে দেন এবং চলে যান। এরপর বাড়ি করা হয়। আর কোনো সমস্যা হয় না। পীরের কথা মতো এক পুকুরে বড় মাছ এবং অন্যটাতে ছোট মাছ চাষ করা হয়। পরের বছর একটাও বড় মাছ পাওয়া যায়নি, কিন্তু প্রায় 3 গুণ বেশি ছোট মাছ পাওয়া যায়। মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম ফজর আজানের আগে বেশ কয়েকবার দেখেছেন 15-20 হাত লম্বা কালো মানুষ আকৃতির জিন পুকুর থেকে মাছ খাচ্ছে। আজান দেওয়ার সাথে সাথে সে অদৃশ্য হয়ে যায়। আমার চাচা আরও বলেন, 2016 সালে তোর পা টেনে ধরেছিল এক দুষ্টু জিন, আর মসজিদ থেকে আসা ভালো জিন তোকে রক্ষা করেছিল। তোর বাবা ওই পীরের থেকে তোর জন্য দোয়া নিয়ে এসেছিলেন, তাই তোর কোনো সমস্যা হয়নি। চাচার কথা শোনার পর আমি ভাবতে লাগলাম, আবার ওই জায়গায় বাড়ি করবে, তাহলে তো জিন ক্ষতি করতে পারে। এর মধ্যে একদিন শুনি আক্কাস চাচার ছেলে ওই জায়গায় বাড়ি করবে না। যে ছোট জলাশয় আছে ওইটা ভরাট করে তার উপরে বাড়ি করবে। সামান্য একটু জায়গায় প্রবেশ করবে, কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমি নিশ্চিত হলাম। 2 দিন পর দেখি ওই জলাশয় ভরাট করা হচ্ছে। 1 ট্রাক মাটি ফেলা হচ্ছে। অর্ধেক পুকুর ভরাট করার পর সবাই চলে যায়।
পরদিন শুনি কে যেন জলাশয়ের সব মাটি পাড়ে এনে রেখেছে এবং জলাশয় পানিতে ভরা। আমিও দেখতে গেলাম, অনেক মানুষের ভিড়, সবাই বলা বলি করছে। কোনো মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব না। আক্কাস চাচা ও তার ছেলে বুঝে গেলেন ব্যাপার কি। তারা সেই পীরের কাছে গিয়ে শুনলেন কয়েক বছর আগে তিনি মারা গেছেন। বিভিন্ন কবিরাজ হুজুর আসেন, কিন্তু কেউ কিছু করতে পারেন না। সবাই বলেন এখানে প্রায় কয়েক লাখ জিন আছে, কেউই এই জিনকে পরাজিত করতে পারবে না। জমিটা রাস্তার পাশে হওয়ায় অনেক দাম, কোনোভাবেই সেই জায়গা ফেলে রাখা যাবে না। সকলেই চিন্তায় পড়ে যান। একদিন কি মনে করে আক্কাস চাচার ছেলে ওই জলাশয়ের পানিতে পাম্প লাগিয়ে শুকানোর চেষ্টা করেন। রাতে 2 জন লোক সেই পুকুর পাড়ে ছিল, যেন পাম্প চুরি না হয়ে যায়। পরদিন সকালে দেখা যায় ওই 2 জন মানুষের মাথা অর্ধেক কাদার মধ্যে ঢোকানো, পা ওপরের দিকে। পুকুরের পানি কম থাকায় সহজেই সেটা দেখা যাচ্ছিল। এলাকার সবাই এই ব্যাপারটা সম্পর্কে জানত বিধায় পুলিশ এটা নিয়ে তদন্ত করেনি। এই ঘটনার 2 দিন পর একজন হুজুর আসেন এবং তিনি বলেন তাকে নাকি ওই পীর সাহেব পাঠিয়েছেন, তাকে স্বপ্নের মাধ্যমে সব শিখিয়ে দিয়েছেন। ওই হুজুর একটা অন্ধকার রুমে 15-20 মিনিট অবস্থান করেন এবং বাইরে এসে বলেন এই ছোট জলাশয়ের ভেতরে সবচেয়ে বেশি খারাপ জিন থাকে, যাদের বাসস্থান নষ্ট করার জন্য 2 জন লোককে মেরে ফেলেছে তারা। তিনি জিনদের নেতাগোছের একজন জিনের সাথে আলোচনা করেন এবং সবকিছু বুঝিয়ে বলেন এই জায়গা জমির দাম অনেক, সেই জন্য জায়গা ফেলে রাখা যাবে না ইত্যাদি। হুজুরের কথা শুনে বুঝে তারা সেই স্থান ছেড়ে দিতে রাজি হয়, তবে কিছু শর্ত দেয়, যেমন 10টা সাদা মোরগ, 10টা হাঁস, 10 কেজি সাদা মিষ্টি রাতে ওই স্থানে রেখে আসতে হবে। ওই জলাশয়ের পানি কখনো শুকাতে দেয়া যাবে না। জিনেরা তাদের আকার ছোট বড় করতে পারে, অল্প পানিতে তারা সবাই থাকবে এবং এর আগে যে চুক্তি হয়েছে সেটা বজায় থাকবে। আক্কাস চাচা এবং তার ছেলে রাজি হয়ে যায় এবং সেভাবে কাজ করে। বাসা নির্মাণের সময় হুজুর প্রতিটা কলামের সাথে একটা করে তাবিজ রেখে দেন। জলাশয়ের ওপরে এই বাড়ি নির্মাণ করা হয়, অর্ধেক জলাশয়ের ওপর, বাকি অর্ধেক জমির ওপর। কিছু অংশ জলাশয়ে এখনো পানিতে আছে। নিয়ম করে পাম্প দিয়ে সেখানে পানি দেয়া হয়। বাসার পানির ট্যাঙ্ক ভরে গেলে অতিরিক্ত পানি ওই জলাশয়ে ফেলার ব্যবস্থা করা হয়। এখন আর কোনো সমস্যা নেই। আমি অনেক রাত জেগেছি জিনদের মাছ খাওয়া দেখার জন্য, কিন্তু কিছু দেখতে পাইনি। 2 মাস আগে ছোট পুকুরের মাছ ধরা হলো, আমি ছিলাম সেখানে। এবারও অনেক মাছ পাওয়া গেছে। কিছুদিন পর বগুড়ায় গেলে আমি ওই জায়গার এবং পুকুরের কিছু ছবি পাঠাবো। যদি ঘটনাটি সিলেক্টেড হয় আমাকে জানাবেন, খুব খুশি হব। পরিবারের সকলকে শোনাবো। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি ঘটনাটি আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. Get to me. Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি পৃথুলা। আমি ঢাকাতে থাকলেও আমার শিক্ষা প্রতিষ্ঠানের কিছু সীমাবদ্ধতার জন্য স্টুডিওতে গিয়ে ঘটনা শোনাতে পারছি না। 2013 সাল থেকে আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়তাম, ঠিক তখন থেকেই আমি ভূত এফএম শুনছি। আশা করি ভালো আছেন। এই ঘটনা আমার নিজের সাথে ঘটা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাতে যাচ্ছি। ছোট থেকেই আমার নানু ভাইয়ের সাথে সম্পর্কটা ছিল বন্ধুর মতো। ভীষণ সাহস আমার, তাই হয়তো উনি একটু বেশি ভালোবাসতেন। কোনো কিছু দেখেই ভয় পেতাম না। মেয়ে হয়েও তেলাপোকার শিং ধরে অন্য মেয়েদের ভয় দেখাতাম। রাত 2টা-3টার সময়ও বাইরে যেতে ভয় পেতাম না। আমার অনেকগুলো কাজিন, কিন্তু নানু ভাই সবার মধ্যে আমায় হয়তো একটু বেশি স্নেহ করতেন, যেটা আমি বুঝতে পারি তার চলে যাওয়ার পর। আমার নানু ভাই খুব স্মার্ট, ভীষণ সম্ভ্রান্ত পরিবারের ছেলে, নিজে
নিজেও নামকরা ইঞ্জিনিয়ার এবং একজন খুব ভালো মানুষ ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেন। নানুবাড়ির শহরের এমন কোনো গরিব মানুষ নেই যে আমার নানু ভাইয়ের হাতে খাবার খায়নি। প্রতি ঈদের কথা তো বাদই দিলাম, নানু ভাইয়ের মৃত্যুর পর পুরো শহর ভেঙে মানুষ এসে আমাদের বাসায় কেঁদেছিল। তিনি আমাকে ভীষণ আদর করতেন। আমি ছোট থাকতে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইতাম, কারণ আমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে বেশ ভালো ছিলাম। বরাবরই নানু ভাই চাইতেন আমি ডাক্তার হই। তখন বাকি ভাই বোনদের মধ্যে আমার রেজাল্টই ছিল সবচেয়ে ভালো, বড় আপুর পরে। নানু ভাই চাইতেন বড় আপুর মতো আমিও মেডিকেলে পড়ি। বড় আপু তখন খুলনা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী, আমি পড়ি ক্লাস 8-এ। 2015 সাল। নানু ভাই আমাদের ছেড়ে চলে যান। যাওয়ার আগে আমায় বলে যান, আমি চোখ বন্ধ করে দেখি তুমি ঢাকার কোনো স্বনামধন্য সরকারি মেডিকেল কলেজের বারান্দায় হাঁটছ, সাদা অ্যাপ্রন গায়ে। ঢাকার বাইরে কোথাও যেন তোমায় আমি পড়তে না দেখি। আর এটাই যেন হয়। নানু ভাইয়ের মিষ্টি খুব পছন্দ ছিল, কিন্তু ডায়াবেটিসের রোগী বিধায় নানু তাকে মিষ্টি খেতে দিতেন না। শুধু আমার রেজাল্ট হলে নানু কিছু বলতেন না, তাই তিনি আমার প্রতি রেজাল্টের অপেক্ষায় থাকতেন। 8-এর জেএসসি পরীক্ষা সামনে ছিল। তিনি অধীর অপেক্ষায় ছিলেন আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে তাকে মিষ্টি খাওয়াবো, কিন্তু সেই সৌভাগ্য তার হয়নি। নানু ভাই এইটুকুই আমায় বলেছিলেন, তারপর তিনি চলে যান। তার মৃত্যুর সময় আমি আমার একটা ওড়না দিয়ে তার চোখের পানি মুছিয়ে দেই এবং কথা দেই আমি বৃত্তি পাবই। ওড়নাটা ওভাবেই আমার কাছে এখনো আছে। সময় মতো পরীক্ষা হয়, আমি ট্যালেন্ট পুলো পাই, সবাইকে মিষ্টি দেয়া হয়। রেজাল্টের কয়েকদিন পর রাতে ঘুমাতে যাব। স্বভাবতই আমি একটু দেরিতে